আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক ভূ রাজনীতি ও মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ শীর্ষ সংবাদ নিয়ে সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান পরিস্থিতি নিয়ে ইসরায়েলের আইডিএফ এবং যুক্তরাষ্ট্রের সেন্টকমের মধ্যে জরুরি বৈঠক। ইসরায়েল ইরানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মার্কিন বিমান হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আত্মগোপনে। মধ্যপ্রাচ্যের নতুন ঝড়, ইরানকে ঘিরে ব্যাপক সামরিক তৎপরতা যুক্তরাষ্ট্রের। ইরান দুর্বল হলেও পুনর্গঠনের আগ্রহী মনে করছে যুক্তরাষ্ট্র। সুদান ইস্যুতে হাফতারকে সতর্ক করল মিশর ও সৌদি আরব। চীনের সঙ্গে বাণিজ্য করলে কানাডার উপর 100% শুল্কের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। জলবায়ু পরিবর্তন নিয়ে ব্রিটিশ সরকারের গোপন প্রতিবেদন। ইউক্রেন পুনর্গঠনে $800 বিলিয়ন জোগাড়ের পরিকল্পনা। 7 অক্টোবরের পর মধ্যপ্রাচ্য, সৌদি ইসরায়েল স্বাভাবিকরণ কার্যত মৃত ইসরায়েলি সাংবাদিক। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে অস্ত্র ও সুড়ঙ্গের ম্যাপ দেওয়ার ঘোষণা দিল হামাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান পরিস্থিতি নিয়ে আইডিএফ সেন্টকম জরুরি বৈঠক। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মধ্যে আজ রাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার আগে দুই দেশের প্রতিরক্ষা সমন্বয়। বৈঠকে ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে অংশ নেন সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। উভয় পক্ষ সম্ভাব্য যে কোনো হামলার প্রেক্ষিতে আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং যৌথ সামরিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও বৈঠকে গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে, সূত্র ইসরায়েলি চ্যানেল 12। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আমরা ইঙ্গিত পেয়েছি ইসরায়েল ইরানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন হামলার আশঙ্কায় আত্মগোপনে চলে গিয়েছেন। মধ্যপ্রাচ্যে নতুন ঝড়ের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ব্যাপক আকারে নৌ, আকাশ ও প্রতিরক্ষা শক্তি মোতায়েন করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের অধীনে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন বিমান বাহিনীর KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার রিফুয়েলিং বিমান ক্যালিফোর্নিয়া থেকে স্পেনে পাঠানো হয়েছে, যা দীর্ঘপাল্লার বোমারু ও যুদ্ধ বিমানের জন্য জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একসঙ্গে যুক্তরাজ্য থেকে 15A স্ট্রাইক ইগল ফাইটার জেট মোতায়েন করা হয়েছে। জর্ডানে একযোগে পৌঁছেছে প্রায় 24টি C-17 গ্লোবমাস্টার পরিবহন বিমান, সঙ্গে রয়েছে F-15E ও A-10 থান্ডারবোল্ট যুদ্ধ বিমান। এছাড়াও মধ্যপ্রাচ্যে বর্তমান অন্তত 8টি মার্কিন যুদ্ধ জাহাজ টমাহক ক্রুজ মিসাইল নিয়ে অবস্থান করছে। এই জাহাজগুলোতে রয়েছে আনুমানিক 358টি টমাহক মিসাইল। এর সঙ্গে যুক্ত হয়েছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও তার স্ট্রাইক গ্রুপ। USS আব্রাহাম লিঙ্কনের সঙ্গে রয়েছে 3টি ডেস্ট্রয়ার USS ফ্রাঙ্ক E. পিটারসন, USS সুপ্রিমস ও USS মাইকেল মার্ফি। এই ক্যারিয়ারে মোট 9টি ফাইটার স্কোয়াড্রন মোতায়েন রয়েছে। F-35 2 স্কোয়াড্রন, F-15E 3 স্কোয়াড্রন, F-16 1 স্কোয়াড্রন, A-10 1 স্কোয়াড্রন। প্রতিরক্ষা গোয়েন্দা ব্যবস্থা হিসেবে মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ও থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম বসানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি রয়েছে MQ-4C ট্রাইটন ড্রোন, P-8A পোসাইডন নজরদারি বিমান এবং একাধিক রিফুয়েলিং ও লজিস্টিক প্ল্যাটফর্ম। এই প্রস্তুতি 2024 সালের মিডনাইট হ্যামার অভিযানের মতো বড় সামরিক অপারেশনের ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ সক্ষমতা নিয়ে অবস্থান করছে, যা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে। সোর্স TWZ and জেরুজালেম পোস্ট। ইরান দুর্বল হলেও পুনর্গঠনের আগ্রহী মনে করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের 2026 সালের জাতীয় প্রতিরক্ষা কৌশলে বলা হয়েছে, সাম্প্রতিক বড় ক্ষতির পরও ইরান তাদের সামরিক শক্তি পুনর্গঠনে আগ্রহী এবং পারমাণবিক অস্ত্রের পথ ছেড়ে আসেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থবহ আলোচনায় যেতে তেহরান এখনো অনুচ্ছুক বলেও উল্লেখ করা হয়েছে। কৌশলপত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।
এতে দাবি করা হয়েছে অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে। নথিতে আরো বলা হয়, কয়েক দশকের মধ্যে ইরান এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। হিজবুল্লাহ, হামাস ও হুতি গোষ্ঠী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। পেন্টাগনের নতুন কৌশলে চীনের বদলে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ও পশ্চিম গোলার্ধ অগ্রাধিকার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তার 2026 সালের ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি NDS প্রকাশ করেছে, যেখানে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের কথা বলা হয়েছে। নতুন কৌশল অনুযায়ী এখন থেকে চীনকে আর একমাত্র প্রধান হুমকি হিসেবে দেখা হচ্ছে না, বরং যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড এবং পশ্চিম গোলার্ধের নিরাপত্তা রক্ষাই হবে মূল অগ্রাধিকার। ডকুমেন্টে আগের প্রশাসনগুলোকে সমালোচনা করে বলা হয়েছে, তারা পানামা ও গ্রিনল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলকে অবহেলা করেছে। এছাড়া ইউরোপকে আগের তুলনায় কম গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ বিশ্ব অর্থনীতিতে ইউরোপের অংশ ক্রমেই কমে যাচ্ছে বলে পেন্টাগনের মূল্যায়ন। চীন এখন একটি বড় চ্যালেঞ্জ হলেও সেটিকে আর এক নম্বর হুমকি হিসেবে দেখা হচ্ছে না। একইভাবে রাশিয়া, ইরান, উত্তর কোরিয়ার নাম উল্লেখ করা হলেও তাদের তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে ধরা হয়েছে। এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের সামরিক নীতিতে একটি বড় দৃষ্টিভঙ্গির রদবদল নির্দেশ করছে। সুদান ইস্যুতে হাফতারকে সতর্ক করল মিশর ও সৌদি আরব। লিবিয়ার নেতা খলিফা হাফতারকে সতর্ক করেছে মিশর ও সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের হয়ে সুদানের RSF মিলিশিয়াদের সহায়তা বন্ধ করতে বলা হয়েছে তাকে, না হলে হাফতারের প্রতি সমর্থন পুনরালোচনা করতে পারে কায়রো। মিশরের দাবি, লিবিয়া থেকে RSF এর কাছে অস্ত্র ও জ্বালানি সরবরাহের প্রমাণ তাদের হাতে আছে। এই সরবরাহই সুদানের যুদ্ধ আরো উস্কে দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সূত্র মিডল ইস্টাই। চীনের সঙ্গে বাণিজ্য করলে কানাডার উপর 100% শুল্কের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে চীনের সঙ্গে কোনো বড় বাণিজ্যিক চুক্তি করলে যুক্তরাষ্ট্র কানাডার পণ্যের উপর 100% শুল্ক আরোপ করবে। ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রীকে গভর্নর সম্বোধন করে বলেন, গভর্নর কার্নি যদি মনে করেন কানাডাকে চীনের জন্য যুক্তরাষ্ট্রে পণ্য ঢোকানোর একটি ড্রপ অফ পোর্ট হিসেবে ব্যবহার করা হবে, তাহলে তিনি ভুল করছেন। ট্রাম্পের দাবি, চীন কানাডার অর্থনীতি, ব্যবসা, সামাজিক কাঠামো এবং জীবনযাত্রাকে ধ্বংস করে দেবে। তার ভাষায়, চীন কানাডাকে পুরোপুরি গ্রাস করবে। তিনি আরো বলেন, যদি কানাডা চীনের সঙ্গে কোনো চুক্তি করে তাহলে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব কানাডীয় পণ্যের ওপর 100% শুল্ক বসানো হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে ব্রিটিশ সরকারের গোপন প্রতিবেদন। যুক্তরাজ্য সরকারের একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ভবিষ্যতে গণ অভিবাসন, বৈশ্বিক অস্থিরতা, এমনকি পারমাণবিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে এশিয়া অঞ্চলগুলোতে এর সম্ভাবনা বেশি। এতে বলা হয়, জলবায়ুজনিত বড় ধরনের বিপর্যয় অনেক দেশের সক্ষমতাকে ভেঙে দিতে পারে, যার ফলে সহিংসতা বাড়বে, রাষ্ট্রগুলো অস্থিতিশীল হবে এবং পারমাণবিক অস্ত্রধারী অঞ্চলগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তবে এই প্রতিবেদনটি প্রকাশে বাধা দেওয়া হয় কারণ ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI5, MI6 এবং প্রধানমন্ত্রীর দপ্তর এটিকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং নেতিবাচক বলে মত দেয়। ইউক্রেন পুনর্গঠনে $800 বিলিয়ন জোগাড়ের পরিকল্পনা। যুদ্ধ পরবর্তী ইউক্রেন পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মিলিয়ে সর্বোচ্চ $800 বিলিয়ন সরকারি ও বেসরকারি অর্থায়ন জোগাড়ের লক্ষ্য নিয়েছে। এই পরিকল্পনায় 2040 সাল পর্যন্ত 10 বছরের একটি দীর্ঘমেয়াদী পুনরুদ্ধার কৌশল নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে যুদ্ধ পরবর্তী সময়ের জন্য একটি প্রথম 100 দিনের স্টার্ট আপ রাখা হয়েছে, যাতে দ্রুত জরুরি অবস্থা থেকে স্বাভাবিক পুনর্গঠনে যাওয়া যায়। পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিকগুলো হলো, EU সদস্যপদ প্রক্রিয়া দ্রুততর করা, যাতে ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় কাঠামোর সাথে যুক্ত করা যায়। জরুরি মানবিক সহায়তা থেকে ইউক্রেনকে ধীরে ধীরে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বনির্ভরতার দিকে নিয়ে যাওয়া। এই পুনর্গঠন উদ্যোগটি যুক্তরাষ্ট্র সমর্থিত একটি বৃহত্তর 20 দফা শান্তি পরিকল্পনার অংশ, যার লক্ষ্য যুদ্ধের পর ইউক্রেনকে স্থিতিশীল, কার্যকর ও টেকসই অর্থনৈতিক পথে ফিরিয়ে আনা। সূত্র পলিটিকা। 7 অক্টোবরের পর সৌদি ইসরায়েল স্বাভাবিকীকরণ কার্যত মৃত, বলেছেন ইসরায়েলি সাংবাদিক। ইসরায়েলের সাংবাদিক অমিত সেগাল বলেছেন, 2023 সালের 7 অক্টোবরের ঘটনার পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতা আমূল বদলে গেছে এবং সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণ আপাতত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। সেগালের মতে, আগে কাতার ভিত্তিক আল জাজিরার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যে সমালোচনা চলত, এখন তা আরো বড় পরিসরে সৌদি ধর্মীয় ও মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ছড়ানো হচ্ছে। মক্কার খুতবা ও সৌদি মিডিয়া পুরো সুন্নি বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে মনোভাব তৈরি করছে, যা আগের চেয়েও বেশি
প্রভাবশালী। তিনি বলেন, সম্প্রতি সৌদি মালিকানাধীন আল আরাবিয়া চ্যানেলও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের বিরোধিতা করছে। সৌদি ইনফ্লুয়েন্সার ও পডকাস্টাররা যারা আগে বিলাসবহুল জীবনধারা নিয়ে কথা বলতেন, এখন প্রকাশ্যে জায়ানবাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং আব্রাহাম চুক্তির সমালোচনা করছেন। সেখানে আরো জানান, সৌদি আমিরাত সামরিক তৎপরতা, বিশেষ করে ইয়েমেন ঘিরে পরিস্থিতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগজনক এবং এতে ইরান ও হুতিরা লাভবান হচ্ছে। তার বিশ্লেষণে বলা হয়, ইসরায়েল আসলে নিজেরই ঐতিহাসিক সাফল্যের শিকার হয়েছে। ইসরায়েল ইরান ও তাদের পারমাণবিক প্রকল্প এবং মিত্র গোষ্ঠীগুলোকে দুর্বল করলেও এর ফল উল্টো হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, 2015 সালে সৌদি বাদশাহ সালমান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছিলেন তার ইরান বিরোধী অবস্থানের জন্য। সেই সময় থেকে সৌদি ইসরায়েল সহযোগিতার ভিত্তি তৈরি হয়, যা পরে আব্রাহাম চুক্তিতে রূপ নেয়। তখন ইরান ইস্যু গুরুত্ব পায় আর ফিলিস্তিন ইস্যু গুরুত্ব হারায়। কিন্তু 2023 সালের 7 অক্টোবরের পর পরিস্থিতি বদলে যায়। ফিলিস্তিন ইস্যু আরো বিশ্বে কেন্দ্রীয় হয়ে ওঠে এবং একই সঙ্গে ইসরায়েল ইরান সংঘাত বহু ফ্রন্টে ছড়িয়ে পড়ে। সেগুলোর মতে সৌদি আরব এখন তেল আবিবের চেয়ে তেহরানের কাছ থেকে বেশি সুবিধা পাচ্ছে। তিনি বলেন, সৌদি আরব শুধু স্বাভাবিকীকরণে আগ্রহ হারায়নি, বরং মরক্কো থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত আব্রাহাম চুক্তির ভিত্তিকে দুর্বল করার চেষ্টা করছে। শেষে সেগাল মন্তব্য করেন, ডোনাল্ড ট্রাম্পের উচিত তার প্রভাব ব্যবহার করে এই প্রচারণা থামানো, কারণ আব্রাহাম চুক্তির আঘাত মানে ট্রাম্পের আন্তর্জাতিক রাজনৈতিক উত্তরাধিকারে আঘাত। সূত্র ইসরায়েলি সাংবাদিক আমিত সেগাল ও চ্যানেল 12। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।